আসসালামু আলাইকুম। আমি আফসানা কোচি, নারায়ণদিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো এবং আমার ধারণা নিয়মিত তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো শিক্ষার্থীরা, আজকে আমি নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের উপরে একটি ক্লাস নিব এবং আমি নিয়মিত নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের উপরে ক্লাস নিয়ে যাচ্ছি এবং তোমরা নিশ্চয়ই নিয়মিত আমার ক্লাস দেখছো এবং আমার জানা মতে তোমরা এতে বেশি উপকৃতই হচ্ছ। তো শিক্ষার্থীরা, আমাদের নারায়ণদিয়া অনলাইন পেজ এবং তিতাস অনলাইন পেজ থেকে আমরা নিয়মিত ক্লাস দিয়ে থাকি এবং তোমরা বিভিন্ন বিষয়ের শিক্ষকগণের ক্লাস এতে দেখতে পাবে। তোমরা একটু কষ্ট করে নারায়ণদিয়া এবং তিতাস অনলাইন পেজে নিয়মিত খেয়াল রাখবে এবং আমাদের বিভিন্ন বিষয়ের শিক্ষকগণ যে বিভিন্ন বিষয়ের ক্লাস দিয়ে থাকেন নিয়মিত সেই ক্লাসগুলো তোমরা অংশগ্রহণ করবে এবং এতে তোমাদের বেশ উপকার হবে। তো শিক্ষার্থীরা, আমি নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের উপর বেশ কয়েকটি ক্লাস নিয়েছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমার ক্লাস নেওয়া। আমি চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করছি। আমাদের চতুর্থ অধ্যায় হচ্ছে জীবনী শক্তি। আমি গত কয়েকটি ক্লাসে জীবনী শক্তি এবং সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করছি এবং গত ক্লাসে আমি সালোক সংশ্লেষণের যে দুটি পর্যায়, অর্থাৎ আলোক নির্ভর পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়, এই দুটি পর্যায়ে কথা বলেছিলাম এবং একটি অর্থাৎ আলোক নির্ভর পর্যায়টি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোক নিরপেক্ষ পর্যায় নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, চলো আমরা বোর্ডে চলে যাই এবং তোমরা নিশ্চয়ই বই খাতা নিয়ে রেডি হয়ে গিয়েছো। আমি কথাগুলো আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং সে অনুযায়ী তোমরা তুলে নিবে। আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায়ের জন্য আমাদের আজকে আলোচনা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায়, এই পর্যায়ের জন্য কি? এই পর্যায়ের জন্য আলোর প্রয়োজন হয় না। আলোর প্রয়োজন হয় না, তবে আলোর উপস্থিতিতেও এই প্রক্রিয়া চলতে পারে। এই প্রক্রিয়া কি হয়? বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্রের মধ্য দিয়ে কোষে প্রবেশ করে। তারপরে হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে উৎপন্ন ATP and ADPH ও হাইড্রোজেন আয়নের সাহায্যে আলোক নিরপেক্ষ পর্যায়ে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয়। সবুজ উদ্ভিদ কার্বন ডাই অক্সাইডের বিজারণের জন্য তিনটি গতিপথের কথা
বলা হয়েছে। তিনটা গতিপথ কি কি? তিনটা গতিপথের একটা হচ্ছে ক্যালভিন চক্র, ক্যালভিন চক্র, আরেকটি হচ্ছে হ্যাচ ও স্ল্যাক চক্র, এবং আরেকটি হচ্ছে ক্র্যাসুলিয়ান ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড বিপাক। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায়ের জন্য আমাদের কি কি লাগছে, অর্থাৎ এই পর্যায়ের জন্য আমরা আলোক নিরপেক্ষ পর্যায়ের জন্য যেতেছি, আলো অবশ্যই প্রয়োজন। আর এই আলোক নিরপেক্ষ পর্যায়ের জন্য আলোর প্রয়োজন হয় না, তবে আলোর উপস্থিতিতেও এই প্রক্রিয়া চলতে পারে। এই প্রক্রিয়া কি হয়, বায়ুমণ্ডলে যে কার্বন ডাই অক্সাইড রয়েছে সেটা পত্ররন্ধ্র, অর্থাৎ পত্র মানে পাতা, রন্ধ্র মানে ছিদ্র, অর্থাৎ পাতার ছিদ্রের মধ্য দিয়ে কোষে প্রবেশ করতে পারে। আলোক নির্ভর পর্যায়ে আমরা জানি, আলোক নির্ভর পর্যায়ে যে উৎপন্ন হয় এটিপি, NADPH ও হাইড্রোজেন আয়ন, এই সাহায্যে আলোক নিরপেক্ষ পর্যায়ে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয়। সবুজ উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড বিজারণের জন্য তিনটি গতিপথের কথা বলা হয়েছে। একটি গতিপথ হচ্ছে ক্যালভিন চক্র, আরেকটি হচ্ছে হ্যাচ ও স্ল্যাক চক্র, এবং আরেকটি হচ্ছে ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড বিপাক। অর্থাৎ এই তিনটা গতিপথের কথা বলা হয়েছে। তোমাদের বইয়ে প্রথম দুইটি গতিপথের কথা আলোচনা করা হয়েছে, আমি এই দুইটি গতিপথের কথা আলোচনা করে দিচ্ছি। তাহলে এটা নিশ্চয়ই তোমাদের লেখা হয়ে গিয়েছে, আমি মুছে দিচ্ছি। আমাদের প্রথমটা হচ্ছে ক্যালভিন চক্র। ক্যালভিন চক্র, ক্যালভিন চক্র কি? ক্যালভিন চক্র হচ্ছে কার্বন ডাই অক্সাইড আত্তীকরণের জন্য বিজ্ঞানী ক্যালভিন ও ব্যাসাম এর নাম অনুসারে একে ক্যালভিন চক্র বলা হয়ে থাকে। ক্যালভিন চক্র বলা হয়ে থাকে। তারপর কি হচ্ছে, বিজ্ঞানী ক্যালভিন 1961 সালে এর জন্য নোবেল পুরস্কার পান। এই পর্যায়ে প্রথম স্থায়ী পদার্থ হলো 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। আচ্ছা, আমাদের ক্যালভিন চক্র কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড আত্তীকরণের জন্য বিজ্ঞানী ক্যালভিন ও ব্যাসামের নাম অনুসারে একে ক্যালভিন চক্র বলা হয়ে থাকে। বিজ্ঞানী ক্যালভিন 1961 সালে এর জন্য কি করেন, নোবেল পুরস্কার পান। এবং এই পর্যায়ে প্রথম স্থায়ী পদার্থ হলো 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। আমাদের তারপরটা হচ্ছে হ্যাচ ও স্ল্যাক চক্র। অস্ট্রেলীয় বিজ্ঞানী হ্যাচ ও স্ল্যাক
হ্যাচো স্ল্যাক 1966 সালে এর জন্য নোবেল পুরস্কার পান। নোবেল পুরস্কার পান। এই পর্যায়ে প্রথম স্থায়ী পদার্থ হলো 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, তাহলে হ্যাচো স্ল্যাক কি করছে? অস্ট্রেলীয় বিজ্ঞানী হ্যাচো স্ল্যাক 1966 সালে এর জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং এর প্রথম স্থায়ী পদার্থ হলো 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং এতে রয়েছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। এর জন্য একে C3 উদ্ভিদ বলে আর এর জন্য একে C4 উদ্ভিদ বলে। আচ্ছা, তাহলে আলোক নির্ভর পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়ে আমরা আজকে জানতে পারলাম। আলোক নিরপেক্ষ পর্যায়ের মধ্যে আমি আবার বলে দিচ্ছি, আলোক নিরপেক্ষ পর্যায়ের জন্য আলো প্রয়োজন পড়ে না, তবে আলোর উপস্থিতিতে এই প্রক্রিয়া চলতে পারে। এই প্রক্রিয়ায় যে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্রের মধ্য দিয়ে কোষে প্রবেশ করে এবং আলোক নির্ভর পর্যায়ে উৎপন্ন এটিপি, NADPH এবং হাইড্রোজেন আয়ন সাহায্যে বিজারিত হয়ে আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাই অক্সাইড কার্বোহাইড্রেটে পরিণত হয়। আর সবুজ উদ্ভিদের আত্তীকরণের প্রক্রিয়াকে সাধারণত 3টি পর্যায়ে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ক্যালভিন চক্র, আরেকটি হচ্ছে হ্যাচো স্ল্যাক চক্র এবং আরেকটি হচ্ছে ক্রাসুলিয়ান অ্যাসিড বিপাক। তোমাদের বইয়ে দুটি কথা বলা হয়েছে, একটি হচ্ছে ক্যালভিন চক্র, আরেকটি হচ্ছে হ্যাচো স্ল্যাক চক্র। আমি বোর্ডে লিখে দিয়েছি, তোমাদের সুবিধার জন্য আবার বলে দিচ্ছি, খেয়াল করো। ক্যালভিন চক্র কার্বন ডাইঅক্সাইড আত্তীকরণের জন্য এই বিজ্ঞানী ক্যালভিন ও ব্যাসামের নাম অনুসারে একে ক্যালভিন চক্র বলা হয়ে থাকে। এই জন্য বিজ্ঞানী ক্যালভিন 1961 সালে নোবেল পুরস্কার পান এবং ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। এর জন্য একে সংক্ষেপে C3 উদ্ভিদ বলা হয়ে থাকে। তোমাদের অনেক সময় আসতে পারে যে C3 উদ্ভিদ কাকে বলে। এবং পরবর্তীতে হচ্ছে হ্যাচো স্ল্যাক চক্র। অস্ট্রেলীয় বিজ্ঞানী হ্যাচো স্ল্যাক 1966 সালের জন্য নোবেল পুরস্কার পান এবং একে সাধারণত বলা হয়ে থাকে, এটা প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিডিক অ্যাসিড এবং একে সাধারণত C4 উদ্ভিদ বলা হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, আমরা এখানে আলোক নিরপেক্ষ পর্যায়টা জানতে পারলাম এবং এখানে তোমাদের ছোট ছোট কিছু প্রশ্ন আসে। তোমরা কিছু বোর্ডেরটা লিখে ফেলেছো, আমি মুছে দিচ্ছি। তোমাদের এই আলোক নিরপেক্ষ পর্যায় থেকে ছোট ছোট কিছু প্রশ্ন আসে, যেমন হচ্ছে গিয়ে আলোক নিরপেক্ষ পর্যায় কি? আরেকটি আসতে পারে কার্বন ডাই অক্সাইডের আত্তীকরণের গতিপথ কয়টি ও কি কি? আরেকটি আসতে পারে ক্যালভিন চক্র কি? আরেকটি আসতে পারে হ্যাচো স্ল্যাক চক্র কি? C3 উদ্ভিদ কাকে বলে? আরেকটি আসতে পারে C4 উদ্ভিদ কাকে বলে? আচ্ছা,
দেখো এই মানে একটা পর্যায় থেকে আমাদের বিভিন্ন ছোট ছোট কোশ্চেন আসতে পারে এবং যা সবগুলো আমরা এই পদ্ধতিগুলোর মধ্যে পেয়েছি। প্রথমটা যেমন আলোক নির্ভর পর্যায় কি, আলোক নির্ভর পর্যায়ে আমরা জানতে পেরেছি আলোক নির্ভর পর্যায়টা কি। আলোক নির্ভর পর্যায় হচ্ছে যে পর্যায়ে আলোর প্রয়োজন হয় না তবে আলোর উপস্থিতিতে হতে পারে। এই পর্যায়ে সাধারণত আলোক নির্ভর পর্যায়ে উৎপন্ন এটিপি, এনএডিপিএইচ এবং হাইড্রোজেন আয়নের সাহায্যে আলোক নির্ভর পর্যায়ে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয়। কার্বন ডাইঅক্সাইড আত্মিকণের গতিপথ কয়টি? কার্বন ডাইঅক্সাইড আত্মিকণের গতিপথ হচ্ছে 3টি: ক্যালভিন চক্র, হ্যাচো-স্ল্যাক চক্র এবং প্রেসুলিসিয়ান অ্যাসিড বিপাক। ক্যালভিন চক্র কি? বিজ্ঞানী ক্যালভিন এবং ব্যাসামের নাম অনুসারে একে ক্যালভিন চক্র বলা হয়ে থাকে। এর জন্য বিজ্ঞানী ক্যালভিন 1961 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। হ্যাচো-স্ল্যাক চক্র কি? কার্বন ডাইঅক্সাইডের আত্তীকরণের জন্য বিজ্ঞানী হ্যাচো-স্ল্যাক একটি পদ্ধতি আবিষ্কার করেন, তাকে সাধারণত হ্যাচো-স্ল্যাক চক্র বলা হয়ে থাকে এবং এর জন্য 1966 সালে তিনি নোবেল পুরস্কার পান। এবং আরেকটি হচ্ছে C3 উদ্ভিদ কাকে বলে? অর্থাৎ ক্যালভিন ও ব্যাসাম চক্রের মধ্যে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, এর জন্য একে C3 উদ্ভিদ বলা হয়ে থাকে। এবং আরেকটি হচ্ছে C4 উদ্ভিদ কাকে বলে? হ্যাচো-স্ল্যাক চক্রের মধ্যে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিডিক অ্যাসিড, সেজন্য একে C4 উদ্ভিদ বলা হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, আমরা আজকে একটা চক্রের মধ্যে ছোট ছোট বেশ কিছু টপিকস আমরা জানতে পারলাম এবং তোমরা নিশ্চয়ই আমার এইগুলো ধারাবাহিকতার সাথে তোমরা বোর্ডের থেকে লিখে নিয়েছো। তো আমি এখন এই আলোক নিরপেক্ষ পর্যায়টা মুছে দিচ্ছি। আমরা আজকে আরেকটা পড়বো হচ্ছে সালোক সংশ্লেষণের প্রভাব। সালোক সংশ্লেষণের প্রভাব। সালোক সংশ্লেষণের প্রভাব। সালোক সংশ্লেষণের যে প্রভাবকগুলো রয়েছে এই প্রভাবকগুলোকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে বাহ্যিক প্রভাবক, বাহ্যিক প্রভাবক, এবং আরেকটি হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক, অভ্যন্তরীণ প্রভাবক। আচ্ছা, আমাদের বাহ্যিক প্রভাবকের জন্য কি কি লাগছে? তাপ, আলো, পানি, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, তারপর লাগছে হচ্ছে খনিজ পদার্থ, আর হচ্ছে গিয়ে রাসায়নিক পদার্থ। এবং অভ্যন্তরীণ প্রভাবকের জন্য লাগছে পাতার বয়স, পাতার বয়স ও সংখ্যা, তারপরে হচ্ছে পাতার বয়স এবং সংখ্যা, তারপরে লাগছে হচ্ছে শর্করার পরিমাণ, শর্করার পরিমাণ, তারপরে লাগছে হচ্ছে এনজাইম, এবং আরেকটি হচ্ছে পটাশিয়াম। আচ্ছা, একটু খেয়াল করে দেখো সালোক সংশ্লেষণের যে প্রভাবক, বাহ্যিক প্রভাবক, বাহ্যিক প্রভাবকগুলো হচ্ছে তাপ। তাপ হচ্ছে গিয়ে আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রা প্রয়োজন। এই তাপমাত্রাটা হচ্ছে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। যদি কম বা বেশি তাপ চলে আসে তাহলে সেই তাপের জন্য সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা ভালো হয় না। আলো, আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য অবশ্যই আলো অর্থাৎ সূর্যের আলোটা আমাদের প্রয়োজন হবে। পানি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য পানির অবশ্যই প্রয়োজন আছে, কারণ উদ্ভিদ, স্থলজ উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে এবং সেই পানির সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা অর্থাৎ উদ্ভিদ খাদ্য প্রস্তুতে সহায়তা হয়ে থাকে। যদি এই পানির পরিমাণটা কম হয় সেক্ষেত্রে সালোক সংশ্লেষণে অর্থাৎ উদ্ভিদের খাদ্য তৈরিতে ব্যাঘাত ঘটে। অক্সিজেন, অক্সিজেন হচ্ছে আমাদের অক্সিজেন, আমরা যে পরিমাণ অক্সিজেনটা গ্রহণ করব অর্থাৎ উদ্ভিদ সেই বাতাস থেকে, বায়ুমণ্ডল থেকে সেই অক্সিজেনটা সে ত্যাগ করবে, বায়ুমণ্ডলে সে অক্সিজেনটা ত্যাগ করবে। যদি এই ভারসাম্য কম বা বেশি হয়ে থাকে তাহলে সালোক সংশ্লেষণের হারে ব্যাঘাত ঘটে। কার্বন ডাই অক্সাইড, উদ্ভিদ বায়ুমণ্ডলের পত্ররন্ধ্রের মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড, বায়ুমণ্ডলের থেকে পত্ররন্ধ্রের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে।
এই পত্ররন্ধ্রের মধ্যে যদি পাতার যদি ছিদ্রগুলো সঠিকভাবে, পাতার মেসোফিল কোষের টিস্যুগুলো ছিদ্রগুলো যদি সঠিকভাবে না থাকে, তাহলে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সঠিকভাবে পাতার মধ্যে প্রবেশ করতে পারে না। সেক্ষেত্রে সাধারণত সালোকসংশ্লেষণের ব্যাঘাত ঘটে। খনিজ পদার্থ, আমাদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য প্রধান খনিজ পদার্থ হচ্ছে গিয়ে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অর্থাৎ লোহার অভাবে, লৌহ জাতীয় পদার্থের অভাবে পাতায় ক্লোরোফিলের ব্যাঘাত ঘটে এবং পাতা সাধারণত হলুদ বর্ণ ধারণ করে। সেক্ষেত্রে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটা ভালো হয় না। এবং আরেকটা হচ্ছে রাসায়নিক পদার্থ, অর্থাৎ বাতাসের মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ থাকে, যে পদার্থগুলো উদ্ভিদের খাদ্য তৈরিতে অর্থাৎ সালোকসংশ্লেষণের প্রক্রিয়াতে ব্যাঘাত ঘটায়। এবং অভ্যন্তরীণ প্রভাবক পাতার বয়সের সংখ্যা, পাতার বয়স এবং সংখ্যা, অর্থাৎ মধ্যবয়সী পাতাতে সালোকসংশ্লেষণটা ভালো হয়, কচি পাতা বা বয়স্ক পাতার মধ্যে সালোকসংশ্লেষণটা ভালো হয় না। শর্করার পরিমাণ অর্থাৎ পাতার মধ্যে যদি শর্করার পরিমাণ কম বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে সালোকসংশ্লেষণের হারে, সালোকসংশ্লেষণ পদ্ধতিতে ব্যাঘাত ঘটে। এনজাইম, আমাদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য বেশ কিছু এনজাইমের প্রয়োজন হয়। এবং সর্বশেষ হচ্ছে পটাশিয়াম, অর্থাৎ পাতায় সালোকসংশ্লেষণ প্রক্রিয়া চলার জন্য পটাশিয়ামের অবশ্যই প্রয়োজন। পটাশিয়ামের পরিমাণ যদি কম হয় বা কম বেশি উঠানামা করতে থাকে, সেক্ষেত্রে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটা ভালো হয় না। তো শিক্ষার্থীরা, আজকে আমরা সালোকসংশ্লেষণের বাহ্যিক প্রভাবক, অর্থাৎ বাহ্যিক এবং অভ্যন্তরীণ বেশ কিছু প্রভাবক নিয়ে জানতে পারলাম। তো আমি সালোকসংশ্লেষণ প্রক্রিয়া নিয়ে বেশ কিছু আলোচনা করেছি। আমি তোমাদের সুবিধার জন্য আবার বলে দিচ্ছি, সালোকসংশ্লেষণ আজকে আমাদের শেষ। সালোকসংশ্লেষণ নিয়ে আমরা আলোচনা করব না। সালোকসংশ্লেষণ নিয়ে আমরা যা যা পড়ে আসছি, সালোকসংশ্লেষণ কি, সালোকসংশ্লেষণের প্রয়োজনীয় উপকরণগুলো কি কি, সালোকসংশ্লেষণের একটা বিক্রিয়া ছিল, বিক্রিয়াটি এবং স্থলজ উদ্ভিদে কেন সালোকসংশ্লেষণটা বেশি হয়ে থাকে। আর একটি আমরা পড়েছি সালোকসংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা, সালোকসংশ্লেষণে আলোর ভূমিকা, তারপরে হচ্ছে সালোকসংশ্লেষণের জীবজগতের জন্য সালোকসংশ্লেষণ কেন গুরুত্বপূর্ণ, এবং সালোকসংশ্লেষণের প্রক্রিয়া। সালোকসংশ্লেষণে হচ্ছে দুটি প্রক্রিয়া, একটি আলোক নির্ভর পর্যায় এবং আরেকটি আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায়ের মধ্যে আবার দুইটি চক্র রয়েছে, দুইটি চক্র আমরা পড়েছি। এবং সর্বশেষ, আজকে যেটি সর্বশেষ, সেটি হচ্ছে সালোকসংশ্লেষণের প্রভাবক। তো আমরা মোটামুটি এই ক্লাসগুলোতে সালোকসংশ্লেষণ নিয়ে একটা ধারণা পেয়ে গিয়েছি। এবং এই সালোকসংশ্লেষণ থেকে, সালোকসংশ্লেষণ রিলেটেড যদি কোনো কোশ্চেন এসে থাকে, আমি আশা করব এতে তোমরা সুন্দর করে দিতে পারবে এবং তোমাদের মানে বুঝতে খুব সহজ হয়েছে। তারপরে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, তোমরা আমাকে ইনবক্সে নক করবে, আমি তোমাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, আমাদের রোজা প্রায় শেষের দিকে এবং সামনে আমাদের একটা ঈদের বন্ধ চলে আসবে। তো আমাদের হাতে বেশ কিছুদিন সময় আছে, 7-10 দিনের মতো সময় আছে। এই 7-10 দিন আমি নিয়মিত ক্লাস নিব এবং এই সময়, এই সকালের এই সময়টাতে আমি ক্লাস নেব এবং তোমরা আমার ক্লাসে উপস্থিত থাকবে। যেহেতু এটা আমাদের লাইভ ক্লাস হচ্ছে না, কিন্তু তারপরে আমি প্রতিদিন একটা নির্ধারিত সময় ক্লাস দিয়ে থাকি এবং আমি আমার ক্লাসটা নারান্দিয়া অনলাইন পেজ এবং তিতাস অনলাইন পেজে নিয়মিত দিয়ে আসছি। এবং আমার পার্সোনাল একটা ইউটিউব চ্যানেল আছে, আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল হচ্ছে কোচি স্কুল। তোমাদের যদি প্রয়োজন হয়, তোমরা কোচি স্কুল বা ইংরেজিতে কোচি স্কুল এবং বাংলায় 9ম-10ম শ্রেণী লিখে সার্চ করলে আমার এটা পেয়ে যাবে। এবং যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশান বেলটা অন করে রাখো, সেক্ষেত্রে আমার দেয়া যে প্রতিদিন ক্লাসগুলো সেগুলো তোমরা পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা, তোমরা নিয়মিত বাসায় তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে। যেহেতু করোনার প্রকোপটা এখন একটু কম, অর্থাৎ কম বলার কারণ হচ্ছে আমাদের মৃত্যুর পরিমাণটা একটু কমেছে, সেজন্য আমরা হয়তো কম বলছি। কিন্তু তাই বলেই আমরা মানে সেফ জোনে চলে যাইনি যে আমরা ইচ্ছা মতো অবাধে ঘোরাফেরা করব। আমাদের বেশ কিছু নিয়ম, যে নিয়মগুলো আমরা ধারাবাহিকভাবে মেনে আসছি, সেই নিয়মগুলো আমরা মেনে চলবো, নিজে মেনে চলবো, অন্যকে মেনে চলার জন্য মানে বোঝানোর চেষ্টা করব। পরিবারের সবার প্রতি খেয়াল রাখবো, সাথে নিজের প্রতিও খেয়াল রাখবো এবং আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। তো শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।